মাত্র ৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ জিতেছিল ৯টি ট্রফি। একজন ম্যানেজারের নেতৃত্বে, যিনি আগে কখনো ম্যানেজিং করাননি, কিন্তু এটা সম্ভব হলো কীভাবে? তো চলুন সেই গল্পটাই আজ শুনি। এই গল্পটা সেই ঐতিহাসিক সময়ের, যখন জিদান মাদ্রিদের কোচ হয়ে আসে এবং ভেঙে দেয় ইউরোপের সমস্ত ফুটবলের রেকর্ড এবং জেতে একের পর এক ট্রফি। রিয়াল মাদ্রিদ কীভাবে ইউরোপ জয় করলো তা বুঝতে আমাদের ফিরে যেতে হবে 2014-15 সেশনে, যখন কার্লো অ্যানচেলত্তি ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ। এটি ছিল রিয়ালের জন্য একটা হতাশাজনক মৌসুম, কারণ তারা কোনো ট্রফি জিততে পারেনি। বার্সার থেকে মাত্র 2 পয়েন্ট পিছিয়ে, চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের কাছে হার সেমিফাইনালে, কোপা ডেল রেতে প্রথম রাউন্ডেই বিদায়। তবে ট্রফি না জিতেও রিয়াল মাদ্রিদ ছিল ইউরোপের সর্বোচ্চ গোলদাতা দল। দুর্দান্ত ফুটবল খেলেছিল সেই মরশুমে, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ব্যক্তিগত কেরিয়ারের সেরা সেশন ছিল। কিন্তু রিয়ালের মতো একটা বড় ক্লাবে ট্রফি না জেতা মানে ক্লাবের ব্যর্থতা একটা। সেই সময়ে বার্সেলোনা ছিল বিশ্বের সেরা দল। তাদের এমএসএন এই তিনজনে ইউরোপ তথা গোটা বিশ্বের তাণ্ডব চালিয়ে তোলে। তারা জিতেছিল ট্রেবল। তো এইসব দেখে রিয়াল মাদ্রিদ ফ্যানেরা আরও পরিমাণ ক্ষিপ্ত হয়ে ওঠে। দলটি তখন পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছিল। জাভি অ্যালোনসো, ডি মারিয়া ক্লাব ছেড়ে চলে যায়। যোগদান করে টনি ক্রুস, কেলার নাভাস, জেমস রড্রিগেজ। আর ঠিক সেই সময়ে জিদান ছিলেন রিয়াল মাদ্রিদের বি টিমের কোচ। এর আগে তিনি কখনো কোচিং করাননি কোনো টিমের। 14-15 সেশনের শেষের দিকে অ্যানচেলত্তিকে কোচের পদ থেকে বরখাস্ত করা হয়। রাফা বেনিতেজকে তার পরিবর্তে আনা হয়, কিন্তু তার শুরুটা একদমই ভালো হয়নি। তিনি দলে পেয়েছিলেন নতুন প্লেয়ার হিসেবে ক্যাসিমেরো, অ্যাসেনসিও, কোভাচিচকে, আর দল থেকে ছেড়ে চলে গিয়েছিল ক্যাসিলাস, হার্নান্ডেজ, খেদিরা। তো তারা যেন এক দিক নির্দেশকহীনভাবে খেলে গিয়েছিলেন সেই সেশন। তারপরেই লা লিগার শুরুর ম্যাচে গোলশূন্য হিসেবে ড্র করে বসে। তারপরেই টানা 4 ম্যাচে জয়। কোথাও কিছু একটা ভুল হচ্ছিল রিয়াল মাদ্রিদের। তারপরেই সেপ্টেম্বর মাসে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং মালাগার বিরুদ্ধে ম্যাচ ড্র করে। তারপরেই নভেম্বর মাসের শেষের দিকে বার্সেলোনা এবং সেভিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখে। 4-0 ব্যবধানে এল ক্লাসিকোতে হারে, যেটা বিগত 6 বছরের মধ্যে সবথেকে বড় হার ছিল। এরপর কোপা ডেল রেতে ম্যাচ জিতেও বিদায় নিতে হয়, কারণ নিষিদ্ধ থাকা এক প্লেয়ারকে তারা খেলিয়ে বসে। চ্যাম্পিয়ন্স লিগে তারা দুর্দান্ত ছিল। গ্রুপ পর্বে 5 জয় এবং 1টি ড্র। শেষ ম্যাচে মালোমোকে 8-0 গোলে হারিয়েছিল। রোনাল্ডো সেখানে 4 গোল করেছিল। তারপরেই জানুয়ারিতে বেনিতেজকে বরখাস্ত করা হয় এবং হঠাৎ করেই ক্লাবে কোচ হিসেবে যোগ দেয় জিদান। সেই সময় অনেকেই মনে করেন যে একজন লেজেন্ড প্লেয়ার কখনোই ভালো কোচ হতে পারে না, কিন্তু জিদান সবাইকে চমকে দেয় এবং সবাইকে ভুল প্রমাণ করে। ওনার অধীনে প্রথম ম্যাচে 5-0 গোলে জয় তুলে নেয় ডিপোর্তাভোর বিপক্ষে। সেখানে গ্যারেথ বেল হ্যাটট্রিক করেন। ওনার সাথে গ্যারেথের সম্পর্ক বেশ ভালোই ছিল। তারপর উনি ক্যাসিমেরোকে অল টাইম মূল একাদশেই রাখেন, যেখানে ক্যাসিমেরো আগে ছিল কেবলই স্কোয়াডের প্লেয়ার। তারপর 5 ম্যাচ জয়, 1 ম্যাচ ড্র। ফেব্রুয়ারির শেষের দিকে আবার ম্যাচ হারে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। তখন বার্সার থেকে 12 পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল। কিন্তু তখনই শুরু হয় জাদু। 2 মার্চ থেকে শুরু করে টানা 12টি ম্যাচ লা লিগা ম্যাচ জিতে যায়, যার মধ্যে ছিল বার্সার 2-1 হার। বার্সেলোনা 29টি ম্যাচে
আনবিটেন ছিল। তারা কোনো টিমকে টিম বলেই মনে করছিল না, বিশেষ করে তাদের ওই 3 প্লেয়ার MSN। কোনো টিমকে তারা যেভাবে খুশি হারিয়ে ফেলছিল। তারপর টাইম এলো রিয়েল মাদ্রিদের শেষ ম্যাচের। ডিপোর্তাবোর বিরুদ্ধে তারা 2 গোলে জয় তুলে নেয়, কিন্তু 1 পয়েন্টে পিছিয়ে থাকার কারণে তারা শিরোপা জিততে পারেনি। বার্সেলোনা শিরোপা জিতে নেয়, কিন্তু তারপরেই আসে আসল সাফল্য, যেটা ইউরোপ থেকে আসে। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ রোমাকে 2 লিগেই 2-0 গোলে হারায়। কোয়ার্টার ফাইনালে তারা জার্মান জায়ান্ট উলসবার্গের বিরুদ্ধে খেলে, তো প্রথম লিগেই তারা 2-0 গোলে হেরে বেশ চাপে পড়ে যায়। তারপরেই শুরু হয় আসল নাটক। ফিরতি লিগে রোনাল্ডো হ্যাটট্রিক করে ম্যাচ জিতিয়ে দেয়, সবাইকে অবাক করে দেয় পুরো একদম। সবাই চমকে যায় সেই ম্যাচ দেখে। রোনাল্ডোর ফর্ম বা বাকি সব প্লেয়ারের ফর্ম যেন এক অসাধারণ ছিল। তখন যেন চলছিল জিদানের জাদু। ম্যাচ জিতে তারা সেমিফাইনালে ওঠে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ছিল ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার সিটিকে তারা হারিয়ে ফাইনালে ওঠে। অ্যাটলেটিকো মাদ্রিদ ছিল তাদের ফাইনালের প্রতিপক্ষ। র্যামোস 2 গোল করে দলকে এগিয়ে দেয়, কিন্তু তারপরেই মানজুকিচ গোল করে দলকে সমতায় ফেরায়। তারপর খেলা গড়ায় এক্সট্রা টাইমে পেনাল্টি শুট আউটে। সেইখানে সবাই খুব সুন্দরভাবে গোল করে দলকে বাজায় রাখছিল, কিন্তু হুয়ান ফান হঠাৎই মিস করে দলকে পিছিয়ে ফেলে। তারপরেই রোনাল্ডো জয়সূচক গোল করে দলকে চ্যাম্পিয়ন্স লিগে জিততে সাহায্য করে। রিয়েল মাদ্রিদ 11তম চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন। টুর্নামেন্টে রোনাল্ডো 16টি গোল করেন। সেখানে 51টি গোল করে ব্যালন ডি'র জিতেছিল। একই সাথে জিদান শুরু করেছিল ঐতিহাসিক যাত্রা। এটি কেবল শুরু ছিল। পুরো মৌসুম প্রথমবারের মতো দায়িত্ব নিয়েছিল জিদান। তখন তার প্রতি সমালোচনা ছিল প্রবল। অনেকে বলেছিলেন বাড়তি প্রত্যাশা মাদ্রিদ দলকে হয়তো ভেস্তে দিতে পারে, কিন্তু বাস্তবে ঘটল ঠিক উল্টোটা। দল আরও উজ্জ্বল হয়ে উঠল। মার্কো অ্যাসেন্সিও, মুরাতা দলে এলো। দল আরও স্ট্রং হয়ে উঠল। এই মরশুমে গ্যারেথের উপর আস্থা হারাতে শুরু করে। ইনজুরি, মনোভাব সমস্যার কারণে আক্রমণ ভাগে ক্রমাগত পরিবর্তন করছিল। সেই মরশুমে রিয়াল সেভিয়াকে হারিয়ে কোপা ডেল রে জেতে। চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচেই তারা বরুসিয়া ডর্টমুন্ডকে হারায়। এরপর তারা টানা 4 ম্যাচে ড্র করে, 3টি লিগে এবং 1টি চ্যাম্পিয়ন্স লিগে। 15ই অক্টোবর জিদান দলকে ঘুরে দাঁড় করান। রিয়াল বেটিসকে 6-1 গোলে হারিয়ে তারা জয়রথ শুরু করে। 19শে নভেম্বর তারা অ্যাটলেটিকোকে তাদের ঘরের মাঠে 3-0 ব্যবধানে হারায়, যেখানে ক্রিস্টিয়ানো হ্যাটট্রিক করে। এই রিয়েল বনাম অ্যাটলেটিকোর দ্বৈরথ ছিল রিয়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ জয়। 2014-16 সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তাদের হারানোর পর এই জয় ছিল ধারাবাহিক সাফল্যের অংশ। প্রথম এল ক্লাসিকোতে র্যামোসের শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র হয়। ক্লাব বিশ্বকাপে শিরোপাও জিতে নেয়। চ্যাম্পিয়ন্স লিগ গ্রুপ পর্বে 3টি ম্যাচ ড্র করে গ্রুপে দ্বিতীয় হয়ে কঠিন প্রতিপক্ষের মুখে পড়ে, যেটি তাদের আরও সাফল্য বয়ে নিয়ে আসতে সাহায্য করে। 17ই জানুয়ারি সেভিয়ার বিপক্ষে হার দিয়ে তাদের 40 ম্যাচের অপরাজিত রেকর্ড শেষ করে, যা ছিল স্প্যানিশ ফুটবলের ইতিহাসের নতুন এক রেকর্ড। পূর্ববর্তী রেকর্ড ছিল 3 দিন পরে কোপা ডেল রেতে ম্যাচ হেরে তারা ছিটকে যায়। ট্রেবল জয়ের স্বপ্ন পূরণ হয়নি, তবে মৌসুম শেষে ট্রফির শূন্যতা গায়ে লাগেনি। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এ 2 লিগেই 3-1 ব্যবধানে জয় পায়। কোয়ার্টার ফাইনালে আসে বিতর্ক। প্রথম লিগে CR7-এর জোড়া গোলের 2-1 ব্যবধানে জয় পায়। সেকেন্ড লিগে
এক্সট্রা টাইমে 3 গোল করে 4-2 গোল করে জয় পায়। CR7 হ্যাটট্রিক করে। তখন যদি VAR থাকতো তাহলে 2টি গোল হয়তো অফসাইডের জন্য বাতিল হতে পারত। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল তাদের প্রিয় আতলেটিকো মাদ্রিদ। প্রথম লিগেই ক্রিস্টিয়ানো হ্যাটট্রিক করে দলকে জয় নিশ্চিত করে দেয়। সেকেন্ড লিগে আতলেটিকো মাদ্রিদ 2-1 গোল করলেও তাদের সম্মিলিত স্কোর জিততে পারেনি। ফাইনালে প্রতিপক্ষ ছিল জুভেন্টাস। এই সময় লা লিগাতে রিয়ালের সাথে বার্সার শিরোপা জেতার লড়াই চলছিল। শেষের এল ক্লাসিকোতে হারার পরেও মালাগাকে 2-0 ব্যবধানে হারিয়ে তারা শিরোপা জিতে নেয়। গোল করেন বেনজিমা এবং রোনাল্ডো। স্পেন ফুটবলে MSN যুগ কাটিয়ে জিদানের যুগ শুরু হয়। শেষে আর একটি ম্যাচ বাকি ছিল, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। তো তারা কি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে পারবে? এই ম্যাচে তারা ভ্যারানের জায়গায় পেপেকে খেলান এবং গ্যারেথের জায়গায় ইস্কোকে খেলান। প্রথম 20 মিনিটেই মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ গোল করে দলকে এগিয়ে দেয়, যদিও জুভেন্টাস প্লেয়ার মানজুকিচ গোল করে দলকে সমতায় ফেরায়। এরপর ক্যাসেমেরো, CR7, অ্যাসেনসিও এরা গোল করে জয় নিশ্চিত করে তোলে, যার ফলে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায়। রোনাল্ডো শুধু গ্রুপ পর্বেই নয়, নকআউট পর্বেও 10টি গোল করে আবারও শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। তিনি ব্যালেন ডিওর জেতে এবং জিদান বিশ্বসেরা কোচ হয়। রিয়াল ইউরোপের সেরা ক্লাব হিসেবে নির্বাচিত হয়, কিন্তু 2বার ট্রফি নিয়ে তারা সন্তুষ্ট ছিল না। এই রিয়াল মাদ্রিদ ইতিহাস গড়ার লক্ষ্যে ছিল, টানা 3বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লক্ষ্যে। সেশন 3 2017-18 তারা কি টানা 3বার জিততে পারবে? পেপে 10 বছর পর ক্লাব ছেড়ে চলে যায়। মোরাতা ও হামেস চলে যান, থিও যোগ দেন। মৌসুম শুরুর ইউএফা সুপার কাপ জয় করে। CR7 লাল কার্ড পেয়ে 5টি ম্যাচ ব্যান্ড হয়ে যায় স্প্যানিশ সুপার কাপে। এর ফলে লা লিগার শুরুতেই মাত্র 2টি ম্যাচে জয় পায় এবং অন্যদিকে বার্সেলোনা সমস্ত ম্যাচেই জয় তুলে নেয়। লা লিগায় তারা ছন্দ খুঁজে পাননি, কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে তারা অ্যাপোলোকে 3-0 গোলে হারিয়ে জয় তুলে নেয়। তবে গ্রুপ পর্বে টটনহ্যামের বিরুদ্ধে একটি ম্যাচ হারে এবং একটি ম্যাচ ড্র করে, ফলে তারা গ্রুপে সেকেন্ড হয় দ্বিতীয়বারের মতো। রোনাল্ডো অবশ্য চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ড করে। প্রতি ম্যাচে একমাত্র প্লেয়ার হিসেবে তিনি গোল করেন। ক্লাব বিশ্বকাপ দিয়ে বছর শুরু হয়। লা লিগায় 13 পয়েন্ট পিছিয়ে বার্সেলোনার থেকে। মৌসুমের শেষে তারা 3য় স্থানে সম্পন্ন করে। চ্যাম্পিয়ন্সের থেকে তারা 17 পয়েন্ট পিছিয়ে। কোপা ডেল রেতে লেগানেন্সের কাছে তারা কোয়ার্টার ফাইনালে হেরে যায়, কিন্তু এই মরশুমে তাদের মূল লক্ষ্য ছিল ইউরোপ জয়। রাউন্ড অফ 16-এ পিএসজিকে 3-1 গোলে হারায়। সেকেন্ড লিগে 2-1 গোলে হারিয়ে তারা জয় নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। কোয়ার্টার ফাইনালে তারা মুখোমুখি হয় সেই জুভেন্টাসের বিপক্ষে, কিন্তু এই জুভেন্টাসের বিপক্ষে প্রথম লিগে তারা 3-0 গোলে জয় তুলে নেয়, যেখানে ক্রিস্টিয়ানো 2টি গোল করে। তার মধ্যে একটি গোল হলো সেই বাইসাইকেল গোল, ইতিহাসের সেরা বাইসাইকেল গোল, যার জন্য পুরো জুভেন্টাস স্টেডিয়াম দাঁড়িয়ে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানায়। তবে সেকেন্ড লিগে রিয়াল 3-0 গোলে পিছিয়ে পড়লেও ম্যাচ আরও রোমাঞ্চকর হয়ে ওঠে। অবশেষে 90 মিনিটে পেনাল্টি থেকে গোল করে সেই CR7 আবারও দলকে
রক্ষা করে। সেদিন এক অবিশ্বাস্য ম্যাচ দেখেছিল দর্শকেরা। এই পর্যায় পর্যন্ত রোনাল্ডো প্রতিটি ম্যাচে গোল করেছিলেন এবং রিয়ালকে সেমিফাইনালে তুলেছিলেন। সেমিফাইনালে বায়ার্নের বিপক্ষে প্রথম লিগে 2-1 গোলে জয়, দ্বিতীয় লিগে 2-2 ড্র। অ্যাসেনসিও, মার্সেলো, বেনজিমা জোড়া গোলে ফাইনালে উঠে যায় দ্বিতীয়বারের মতো। এই বছর রিয়াল মাদ্রিদের পথ ছিল খুবই কঠিন। প্রথমে ফরাসি চ্যাম্পিয়ন, ইতালি চ্যাম্পিয়ন, তারপর জার্মান চ্যাম্পিয়ন, এরপর লিভারপুল। জিদান আগের বছরের মতোই সেম লাইন আপ নামান, কোনো চেঞ্জ করেননি লাইন আপে। লিভারপুল একটি জাদুকর মৌসুম স্টার্ট করেছিলেন, যেখানে তাদের তারকা ছিল মো সালাহ। 31 মিনিটের বিতর্কিত একটি র্যামোসের ট্যাকেলে তাকে মাঠ ছাড়তে হয়। ধাক্কা আসে লিভারপুলের উপর। দ্বিতীয়ার্ধে করিম বেনজিমা গোল উপহার পান গোলরক্ষক লরিস ক্যারিয়াসের কাছ থেকে। তিনি সারা ম্যাচে দুঃস্বপ্নের মতো পারফরমেন্স দেন। 4 মিনিট পরেই সাদিও মানে সমতায় ফেরান দলকে। 61 মিনিটে বদলি হিসেবে নামান গ্যারেথ বেলকে, যিনি প্রথম একাদশে জায়গা হারিয়েছিলেন কোচের সঙ্গে মনোমালিন্যের কারণে। মাত্র 4 মিনিট পরেই গ্যারেথ বেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে সেরা গোলটি করে। বক্সে 3 জন অপেক্ষা করছে ক্রসের জন্য, আর এটা বেল। কি অসাধারণ গোল! এই গোল কেবল তুলনা করে চলে জিদানের ফিরে আসা সেই 20 বছর আগের সেই ভলির সাথে। 20 মিনিট পর বেল আবার একটি দূরপাল্লার শট নেন, যেটি ক্যারিয়াসের সেভ করা উচিত ছিল, কিন্তু বল ঘুরে যাওয়ার কারণে সেভ করতে পারেনি, বল জালে জড়িয়ে যায়। এর ফলে ম্যাচটি শেষ হয় 3-1 ব্যবধানে। এই জয়ের মধ্যে দিয়ে জিদানের দল টানা তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স লিগ জেতে। ক্রিস্টিয়ানো রোনাল্ডো করে 15টি গোল, গ্যারেথ বেল করে 21টি গোল এবং বেনজিমা করে 11টি গোল। মদ্রিচ ব্যালন ডি'অর জেতে সেই মৌসুম এবং বিশ্বকাপের জন্য। জিদান কোচ অফ দ্য ইয়ার হয়। ফাইনাল শেষে দলের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে CR7 গ্যারেথ বেল দল ছাড়ে। CR7 জুভেন্টাসে যোগদান করে। সবথেকে বিস্ময়কর যেটা ছিল, ফাইনালের কয়েক সপ্তাহ পরেই জিদান ঘোষণা করেন তিনি রিয়ালের কোচের পদ থেকে সরে যাচ্ছেন। ক্লাবের আধুনিক যুগের সবচেয়ে সফল অধ্যায় শেষ। জিদান বিদায়ের রিয়ালে ধাক্কা খায় এবং পরে তিনি ফিরে এলেও আর আগের মতো কিছুই হয়নি।